হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা আপকামিং যে রেলওয়ের এক্সামিনেশন আসতে চলেছে তার উপর বেস করে, বিশেষ করে ধরো এনটিপিসি টায়ার 2 গ্র্যাজুয়েশন লেভেলের অথবা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে সিবিটি 1 আসতে চলেছে তার উপরে বেস করে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ শুরু করতে চলেছি। যেখানে আমি আজকের প্রথম যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা হলো বিভিন্ন ন্যাশনাল অর্গানাইজেশন। যেমন ধরো যেগুলো আছে আমাদের ইডি থেকে শুরু করে, সিবিআই থেকে শুরু করে, ইসরো থেকে শুরু করে, ডিআরডিও থেকে শুরু করে, বা ওই যে বিভিন্ন প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন আইআরসিটিসি, আইআরএফসি, ভেল, এনএইচপিসি ইত্যাদি যাবতীয় যা রয়েছে তার রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাস্ট ধরো জুন মাস থেকে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত মার্কেটে মানে অ্যাক্টিভ রয়েছে বা যে ঠিক নিউজে ছিল, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আমরা দেখবো, কারণ এইগুলো থেকেই মোটামুটি কিন্তু কোশ্চেন্স আসার চান্স আছে, কারণ এনটিপিসি সিবিটি ওয়ানে ম্যাক্সিমাম কোশ্চেন্স তাই এসেছিল। এবং আমি আরেকটা যে সিরিজ চালাচ্ছি যেখানে আমি গ্রুপ ডির যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন কোশ্চেন্সগুলো করাচ্ছি, তার সাথে এনটিপিসির যে এসেছিল কোশ্চেন সেইগুলো আমি করাবো। বাট এইটা আলাদা একটা কারেন্ট অ্যাফেয়ার সিরিজ চলতে মানে হতে চলেছে, যেটা এক্সামে আসতে চলেছে। ঠিক আছে? এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স বলা যেতে পারে। এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে? তাহলে এই ভিডিও যে সিরিজটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যেটা কিন্তু অনেক ডেটা দিয়ে আমরা মোটামুটি কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করি। লেটস স্টার্ট। প্রথমে এটা আমাদের ওই চ্যাপ্টারটা যেটা শুরু করছি সেটা, যে প্রথমে বলা হচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে যে সেটা হলো হুইচ পিএসইউ হ্যাজ রিসেন্টলি বিন গ্র্যান্টেড নবরত্ন স্ট্যাটাস। এর মধ্যে কোন পিএসইউটা ভারত সরকার দ্বারা সম্প্রতি নবরত্ন স্ট্যাটাস লাভ করেছে? এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, নবরত্ন স্ট্যাটাস আর মিনি রত্ন স্ট্যাটাস, এবং আম, যে ঠিক আছে এদের যে এটা ডিফারেন্সটা হয় সেটা সম্পর্কে আমরা আগে জানবো। প্রথমত নবরত্ন স্ট্যাটাস, মিনি রত্ন স্ট্যাটাসের যে ডিফারেন্সগুলো হয় সেগুলো সম্পর্কে যদি আমরা জানতে যাই, জানবো যে এদের বেসিক যে যে ডিফারেন্সটা হয়। প্রথমত যদি আমি বলি মহারত্ন, প্রথমে সব থেকে বড় হয় যে মহারত্ন, মহারত্ন হয়, দেন আসে নবরত্ন, দেন আসে মিনি রত্ন। এই মিনি রত্নের আবার যে ঠিক দুটো ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। যাই হোক, তো মহারত্নর ক্ষেত্রে যেটা হয়, মহারত্নের যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হতে পারে সেটা হলো আপ টু 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা। ঠিক আছে? আপ টু। আর এর নবরত্নের ক্ষেত্রে যে পরিমাণে ইনভেস্টমেন্ট হতে পারে সেটা হলো আপ টু 1,000 কোটি টাকা। আর মিনি রত্নের ক্ষেত্রে আপ টু 500 কোটি টাকা। ঠিক আছে? বেসিক, যেগুলো বেসিক ডিফারেন্স হয়। টার্নওভার যদি বলা হয়, টার্নওভার এই মহারত্নর ক্ষেত্রে টার্নওভারে একটা রয়েছে, যে ঠিক রিকোয়ারমেন্ট রয়েছে। টার্নওভার মানে যেটা অ্যাকচুয়ালি যে পরিমাণে উৎপাদন করছে সেটা হলো 25,000 কোটি টাকা। বাট নবরত্নের ক্ষেত্রে তেমন কোনো লিমিটেড নেই, এর ক্ষেত্রেও তেমন কোনো যে ঠিক লিমিটেশন নেই টার্নওভারে। আর যদি বলা হয় নেট প্রফিট, নেট প্রফিট নেট যে প্রফিটটা হয় সেটা 5,000 কোটির বেশি হতে হবে। এর মোটামুটি আহ, ওই 40 থেকে 50 কোটি, 40 to 50 কোটি। আর এর ক্ষেত্রে মোটামুটি সেরকম কোনো, এটা একটা কন্টিনিউ প্রফিটের মধ্যে থাকতে হবে, কন্টিনিউ যেন প্রফিটের মধ্যে থাকে। ঠিক আছে? আর যদি বলা যেতে পারে যে মহারত্ন স্ট্যাটাস যেটা, সেটা মোটামুটি স্টার্ট হয়েছিল 2010 থেকে। ঠিক আছে? আর প্রত্যেকটা নবরত্নকে মিনিমাম মিনি রত্ন হতে হবে, দেন তারা নবরত্ন হবে, দেন তারা মিনি রত্ন যে ঠিক মহারত্ন হবে। ঠিক আছে? এখন এখানে কোশ্চেন যেটা আসছে, আমাদের যে পিএসইউ গুলো আছে তার মধ্যে যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে বলবো, যেটা মহারত্ন কোম্পানিগুলোর মধ্যে সব বড় বড় কোম্পানিগুলো গুলো পড়ে, মানে টোটাল যে সংখ্যাটা হচ্ছে এই মুহূর্তে আছে 14টা আছে মহারত্ন কোম্পানি। আর নবরত্ন কোম্পানি বর্তমানে 27টা আছে, আগে ছিল 26টা, বর্তমানে 27টা হয়েছে। সেই 27 নম্বরই এখানে হলো। এখানে আমরা জানবো 27 নম্বর কোনটা। প্রথমত মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড না, ইন নোমালিগড় রিফাইনারি লিমিটেড, আইআরসিটিসি, এই ইন্ডিয়ার যে ঠিক ট্যুরিজম
অ্যান্ড কর্পোরেশন লিমিটেড আর আইআরসিটিসি। আইআরসিটিসিও নবরত্ন কোম্পানি, আর এখানে 27 নম্বর যেটা হয়েছে, যে ঠিক ডিসেম্বরে পেয়েছে এটা স্ট্যাটাসটা, এটা অ্যাকচুয়ালি ডিসেম্বর 2025-এ পেয়েছে। তার মধ্যে যেটা পেয়েছে সেটা হলো যে ঠিক নুমালিগড় রিস যে ঠিক রিফাইনারি লিমিটেড, যেটা আসামে অবস্থিত। এটা হলো বর্তমানে 27th, এটা হলো বর্তমানে 27th মিনিরত্ন কোম্পানি, এই সরি নবরত্ন কোম্পানি। আর যদি বলে আইআরসিটিসি, আইআরসিটিসির যে গল্পটা হচ্ছে, আইআরসিটিসি হচ্ছে কি তোমার 25 নম্বর, 25th নবরত্ন কোম্পানি। আর আইআরএফসি এটা হচ্ছে 26th। তাহলে যদি বলে যে 24th কে হবে এনএইচপিসি, এনএইচপিসি, এনএইচপিসি 24th। তাই টোটাল এই নবরত্ন মিনিরত্ন কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরেছি। আর এবারে এর মধ্যে সবথেকে যে বড় বড় কোম্পানিগুলো হয়, ওই যে বললাম টোটাল 14টা আছে, তাহলে 14টার মধ্যে যেরকম এনটিপিসি থেকে শুরু করে, ভেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, যে যা যা বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এর মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে কি ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে, ইন্ডিয়ান অয়েল। আর এর মধ্যে ওই যেটা হ্যাল আছে, হ্যাল যেটাকে বলা হয় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, এ কিন্তু 14 নম্বর 14th যে ঠিক মহারত্ন কোম্পানি। 14, আগে কিন্তু আগে ছিল 13টা, নতুন অ্যাড হয়েছে, যেটা আগে ছিল 13টা, যেটা অ্যাড হয়েছে সেটা হলো হ্যাল। 14 নম্বর হয়েছে হ্যাল। তার মানে আমরা এখানে মহারত্নও জানলাম, নবরত্নও জানলাম, ঠিক আছে, ইন ডেপথে জানলাম। আশা করি এর বাইরে যদি কিছু কোশ্চেন আসে, মানে এর বাইরে কিছু কোশ্চেন আসবে না, ঠিক আছে। যাই হোক, তারপরে তারপরে হচ্ছে বলা হয় যে 2 নম্বর কোশ্চেন, যেটা কিনা বলা হচ্ছে গিয়ে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ, 2 নম্বর কোশ্চেন এখানে কি, যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য অঙ্কো ভাইরোলজি, মানে বলা হয় যে ভাইরোলজি, ভাইরোলজি ইনস্টিটিউট অফ দ্য ভাইরোলজি ইজ লোকেটেড ইন দ্য হুইচ সিটি। ওই ভাইরাস সংক্রান্ত যে ব্যবসাগুলো হয়, যেখানে অ্যাকচুয়ালি যে ঠিক রিসার্চ হয়ে থাকে, এটা আইসিএমআর, এটা আইসিএমআর এর আন্ডারে রয়েছে। আইসিএমআর মানে কি? আইসিএমআর মানে হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এর আন্ডারে রয়েছে মোটামুটি। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, আইসিএমআর এর লোকেশন বর্তমানে মানে এই যে ভাইরোলজির যে ঠিক লোকেশনটা কোথায় আছে, এটা প্রথমত যে ঠিক মহারাষ্ট্রে আছে, বাট মহারাষ্ট্রের নয়ডাতে নেই। নয়ডা তো উত্তরপ্রদেশের মধ্যে পড়ে আছে, নয়ডা, সুতরাং হবে না। উম, এই নাসিক আর যেটি পুনের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা হলো পুনে। তো এটা অবস্থান করছে পুনেতে অবস্থিত, ঠিক আছে। এই ভাইরোলজি সংক্রান্ত ব্যাপার স্যাপার, এটা এটা মোটামুটি এস্টাবলিশ হয়েছিল কিন্তু 1959, সম্ভবত 1952-তে, 1952-তে মোটামুটি এটা এস্টাবলিশ হয়েছিল। তো এটা ওই যেটি আছে কোভিড-19-এর সময়, যখন কোভিড-19 হয় তখন কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করেছিল। আর এর পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেন দেখো, আমি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আপকামিং কোঅপারেটিভ ট্যাক্সি সার্ভিসেস। বর্তমানে যে সমবায় ট্যাক্সি সম্পন্ন পরিষেবা যে আসতে চলেছে, সেই সেই ট্যাক্সি সার্ভিসেসের নাম কি হতে চলেছে? তো ট্যাক্সি সার্ভিসের যে নামটা হতে চলেছে সেটা অ্যাকচুয়ালি এই ওলা উবেরকে অ্যাকচুয়ালি কম্পিট করার জন্য। এটা অ্যাকচুয়ালি মেন কাজটা হলো যে ওলা উবেরের আহ, যে মার্কেটটা আছে সেই মার্কেটটাকে অ্যাকচুয়ালি ইয়ে করার জন্য, কন্ট্রোল করার জন্য সরকার এটা এটা চালু করেছে, ভারত সরকার। এবং তার নাম হচ্ছে ভারত ট্যাক্সি। ওলা উবেরের পরিষেবাকে মানে জাস্ট টেক্কা দেওয়ার জন্য ভারত ট্যাক্সি চালু করেছে, এবং এটা মোটামুটি 2000, এই বছরই চালু হবে সম্ভবত। এই 2025-এ মোটামুটি এটার নামকরণ হয়েছিল। এবং আহ, এটা একটা টোটাল 300 কোটি টাকার উপর একটা বাজেট নেওয়া হয়েছে। 300 কোটি টাকার বাজেট নিয়ে একটা কোঅপারেটিভ ট্যাক্সি তৈরি করা হয়েছে, ট্যাক্সি সার্ভিস তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভারত ট্যাক্সি, নাম দেওয়া হয়েছে ভারত ট্যাক্সি, ঠিক আছে। আর এবং এর মধ্যে মোটামুটি বিভিন্ন শহরগুলোতে এটা অ্যাকচুয়ালি কাজ করবে।
ঠিক আছে? যাই হোক, তারপরের কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে ইন অগাস্ট ২০২৫, ২০২৫ অগাস্টে হুইচ মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া, কোন মেডিকেল কলেজ ভারতে লঞ্চ করেছে কান্ট্রি ফার্স্ট ডিপার্টমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার? হেলথ কেয়ারে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার করেছে কোন মেডিকেল কলেজ? তো সেক্ষেত্রে অপশন হচ্ছে সিএমসি ভেলোর, না সিএমসি ভেলোর করেনি, কেএমসি মণিপাল, জিপমার পুদুচেরি আর পিলানি, যে এটা করেছে কেএমসি মণিপাল। কেএমসি মণিপাল চালু করেছে প্রথম কৃত্রিম পদ্ধতিতে। অ্যাকচুয়ালি এখানে সমস্ত কিছুই চলবে, এআই ডায়াগনস্টিক্স মানে সরঞ্জাম থেকে শুরু করে সবকিছু, এবং এটা অ্যাকচুয়ালি কর্ণাটকের, এটা অ্যাকচুয়ালি কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক সরকারের মণিপাল অ্যাকচুয়ালি চালু করেছে এটা, ঠিক আছে? এবং এখানে সমস্ত কিছুই মোটামুটি এআই এর মাধ্যমে উম, চালু হবে। মানে অ্যাকচুয়ালি ডায়াগনস্টিক থেকে শুরু করে সবকিছুই, ডায়াগনস্টিক থেকে সবকিছু মোটামুটি এআই এর মাধ্যমে চালু হবে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ইজ ওয়ার্কিং উইথ দ্য হুইচ অর্গানাইজেশন টু মেক ট্রেন সেফার? ভারত সরকার ভারতীয় রেলওয়ে কোন সংস্থার মানে সাথে সহযোগিতা করছে যাতে ট্রেনগুলো যে ঠিক নিরাপদ ভাবে চলতে পারে, তার জন্য কোন সংস্থার সাথে চুক্তি করেছে? তো ভারতীয় মোটামুটি ওই স্যাটেলাইট ভিত্তিক এক ধরনের সিস্টেম চালু করতে চলেছে, এবং স্যাটেলাইটের সাপ্লাই আমাদেরকে দেয় ইসরো, নালসার আর ডিআরডিওর মধ্যে ইসরো দেয়। তাহলে ভারত সরকার ভারতীয় রেলওয়ে ইসরোর সাথে মোটামুটি ইসরোর সাথে মোটামুটি ইয়ে এক ধরনের চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে গগন গগন উম, যেটা অ্যাকচুয়ালি ভারতের জিপিএস সিস্টেমের মধ্যে পড়ে, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যে ঠিক যৌথভাবে এটা তৈরি করেছে। ইসরো আর যেহেতু এআই, ইসরো অ্যান্ড এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই গাগন বলে যে ঠিক জিপিএস সিস্টেম চালু করেছে, সেইটাই মোটামুটি ব্যবহৃত হবে যাতে ট্রেনের দুর্ঘটনা এবং থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক আছে? যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই, যেখানে দেখবো হুইচ অফ দ্য ফলোইং ডেটা, এই হুইচ অফ দ্য ফলোইং এলগি রিচ ইন প্রোটিনস ইজ ইউজড অ্যাজ ফুড সাপ্লিমেন্টারি বাই স্পেস ট্রাভেলার্স? তো এর মধ্যে কোন ধরনের শৈবালটা, যারা মহাকাশ যাত্রা করে, মহাকাশচারীদেরকে খাদ্য সংযোজন হিসেবে ব্যবহার করা হয়? প্রথমত, আগে আমরা জানতাম যে আহ, যে ওই যে এগুলো রয়েছে, আহ, উদ্ভিদ সম্প্রদায়ের যে ভাগগুলোর মধ্যে এক ধরনের শৈবাল থেকে শুরু করে অ্যালগি থেকে শুরু করে ফাঙ্গি রয়েছে, তার মধ্যে উপকারী যেটা সেটা হলো ক্লোরেল্লা। এই ক্লোরেল্লাটাই মোটামুটি মহাকাশচারীরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, ঠিক আছে? এতে মোটামুটি 50% প্রোটিন থাকে, এবং প্রয়োজনীয় এর এর মতো এতে মোটামুটি 50% প্রোটিন এবং এসেনশিয়াল বিভিন্ন ভিটামিনস, এগুলো কিন্তু থাকে এখানে, ঠিক আছে? যাই হোক, এর পরে কোশ্চেন যাই। পরে কোশ্চেন দেখি কি বলছে। বলা হচ্ছে যে হোয়ার ওয়াজ ইন্ডিয়ার ফার্স্ট অ্যাকোয়াটেক পার্ক? ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক উদ্বোধন হয়েছে কোথায় হয়েছিল? ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক উদ্বোধন হয়েছে কোথায়? এবং সেটা হচ্ছে গিয়ে সিকিম, মেঘালয়, ত্রিপুরা, আসাম। তো অ্যান্সার হবে আসাম, এবং আসামের সোনাপুরে। আসামের সোনাপুর সোনাপুরে বলে একটা জায়গা আছে, যেখানে অ্যাকচুয়ালি অ্যাকোয়া পার্ক উদ্বোধন করেছিল। এটা অ্যাকচুয়ালি ওই আহ, যেটি অ্যাকোয়াপনিক্সের যে ব্যাপার স্যাপার হয়, যেখানে ওই মাছ চাষ টাস ব্যাপার স্যাপার হয়ে থাকে, এবং সেগুলো বায়োফ্লক ইত্যাদি এবং মাছ উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করবে। এবং একটা এনজিও আছে যার নাম হচ্ছে কোলাং কোলাং কপিলা, সম্ভবত এই এনজিওটার সাহায্যে এটা তৈরি হয়েছে, ভারত মানে ওই আসাম সরকারের সহায়তায়, যেখানে অ্যাকচুয়ালি নাবার্ড, আইকার, এরা অ্যাকচুয়ালি হেল্প করেছে, ঠিক আছে? তো এই মুহূর্তে যদি বলা যেতে পারে আসাম কেন এটা করেছে? আসাম এই মুহূর্তে ভারতের লার্জেস্ট মাছ উৎপাদনকারী দেশ, ফোর্থ লার্জেস্ট স্টেট ফিশ প্রোডাকশন স্টেট, ঠিক আছে? যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে ভারত পোল এক ধরনের অনলাইন পোর্টাল অফ ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন হ্যাজ বিন ডেভেলপ বাই হুইচ অফ দ্য ফলোইং? তো ভারত পোল যেটা অ্যাকচুয়ালি যেটা একটা আন্তর্জাতিক পুলিশ সহায়তাকারী পোর্টালের হিসাবে ব্যবহৃত হতে চলেছে, যেক্ষেত্রে যেটাকে কার সাহায্যে
তৈরি করা হয়েছে প্রথমে সিবিআই, র, আইবি এবং ইডি। ইডি তো ভারত পোলের ক্ষেত্রে হেল্প পাবে না। তো এটা অ্যাকচুয়ালি মোটামুটি সিবিআই, সিবিআই এর হেল্প মোটামুটি এটাকে তৈরি করা হয়েছে। মানে ভারত পোল হলো একটা সেন্ট্রাল, মানে ওই সিবিআই এর এক ধরনের একটা বলা অনলাইন পোর্টাল, যেটা আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা এবং ভারতের মোটামুটি আহ, আহ, ইন্টারপোলের অন্যান্য সদস্যদের সাথে এটা অ্যাকচুয়ালি কন্ট্যাক্টে সাহায্য করবে। ইন্টারপোল যেটা আছে আন্তর্জাতিক যে পুলিশ সহায়তা হয়, যেটা অ্যাকচুয়ালি ফ্রান্সে তার অবস্থিত হেডকোয়ার্টার, ইন্টারপোলের সাথে হেল্প করতে, ইন্টারপোলের সহযোগী হিসেবে কোঅপারেটিভ হিসেবে কাজ করবে ভারত পোল। এটা এবং এটা সংস্থা, কোন সংস্থা অ্যাকচুয়ালি তৈরি করেছে সেটা হলো সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায় যেখানে বলা হচ্ছে ইন জুলাই 2025 ইনস্টিটিউশন, হুইচ ইনস্টিটিউশন অ্যানাউন্স ইন্ডিয়া ফার্স্ট এআই প্লাস ক্যাম্পাস ইন অমরাবতী। অমরাবতী অন্ধ্রপ্রদেশ। অমরাবতীর যে অন্ধ্রপ্রদেশের যে নতুন রাজধানী হয়েছে অমরাবতী, তো সেখানে কোন আইআইটি অ্যাকচুয়ালি যে ঠিক আছে ঘোষণা করলো দেশের প্রথম এআই প্লাস ক্যাম্পাস তৈরি করতে চলেছে অমরাবতীতে। সেক্ষেত্রে আইআইটি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ তো এটা অ্যাকচুয়ালি তেলেঙ্গানা অবস্থিত, সুতরাং হবে না। ওয়ারাঙ্গল, এটাও তেলেঙ্গানা অবস্থিত। বিটস পিলানি, বিআইটিএস পিলানি এবং আইআইটি মাদ্রাস, মাদ্রাস চেন্নাই অবস্থিত, হবে না। যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বিআইটিএস পিলানি। তো বিআইটিএস পিলানি অ্যাকচুয়ালি প্রথম ভারতের এআই ক্যাম্পাস তৈরি করেছে। ঠিক আছে, এআই ক্যাম্পাস তৈরি করে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যেখানে বলা হচ্ছে অ্যাজ অফ দ্য জুলাই 2025 হুইচ অফ দ্য ফলোইং সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নবরত্ন স্ট্যাটাস। তো 2025-এ নবরত্ন স্ট্যাটাস পেয়েছে কোনটা? 2025-এর জুলাইতে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে, বলা হয় যে রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, অ্যান্ড রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, আর হিন্দুস্তান পেট্রোকেমিক্যাল। সেক্ষেত্রে 2025-এ যেটা নবরত্ন স্ট্যাটাস পেয়েছে সেটা হচ্ছে কি ওই আহ, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার লিমিটেড, এটা অ্যাকচুয়ালি নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। রাষ্ট্রীয় কেমিক্যাল 2025-এর এতে। অ্যাকচুয়ালি এটা নবরত্ন হবে না এটা মিনি রত্ন হবে, একটু কনফিউশন আছে। যাই হোক, এটা একটু দেখতে হবে আমাদের সম্ভবত। এই মুহূর্তে বর্তমানে ভারতে এই মুহূর্তে 27টা নবরত্ন রয়েছে আর 14টা মহারত্ন রয়েছে, আর বাদ বাকি সব মিনি রত্ন রয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যাওয়ার্ডেডটা সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে অ্যাওয়ার্ডেড উইথ নবরত্ন স্ট্যাটাস। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে তো সংখ্যাটা বেড়ে যাবে আরো। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড। যাই হোক, এটা একটুখানি বিতর্কিত কোশ্চেন, পরে দেখতে হবে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ বাই দ্য এনআইআরডিসি টু সাপোর্ট দ্য এমএসএমই গ্রোথ। তো ভারতের এমএসএমই গ্রোথকে বৃদ্ধি করার জন্য অ্যাকচুয়ালি কোন ডিজিটাল প্ল্যাটফর্মটা এখানে ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করেছে এনআইডিআরসি। তো এমএসএমই মানে হচ্ছে কি ওই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজগুলো হয় তাদেরকে আরো ইউনিফাইড একটা যে ঠিক ডিজিটাল প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ভারত সরকার যেটা লঞ্চ করেছে সেটা হলো বীজ কানেক্ট না, আইএনডি অ্যাপ, এমএসএমই সেতু আর উদ্যোগ লিঙ্ক। যেটা অ্যান্সার হবে সেটা হলো আইএনডি অ্যাপ। আইএনডি অ্যাপের মাধ্যমে অ্যাকচুয়ালি এমএসএমই বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে ভারত জুড়ে এর একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। তার নাম হলো আইএনডি ডিজিটাল প্ল্যাটফর্ম ফর আইএনডিএফ। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই যেখানে বলা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ ইনস্ক্রাইব অন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, হাউ মেনি ফোর্টস অফ দ্য মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ আর নমিনেটেড। তো মারাঠাদের সাম্রাজ্য মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা অ্যাকচুয়ালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় আহ, যোগ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি 47th মিটিং সম্পন্ন হয়েছিল প্যারিসে। 47 মিটিং হয়েছিল প্যারিসে, যেখানে মারাঠাতে কতগুলো বা, দুর্গকে করা হয়েছে, এই তালিকার মধ্যে রাখা হয়েছে। সেক্ষেত্রে মারাঠাদের 10টা 12টা 14টা 16টা মোটামুটি 12টা দুর্গকে রাখা হয়েছে, যেগুলো মোটামুটি ওই 1700 থেকে 19 শতাব্দীর মধ্যে, মানে 17th সেঞ্চুরি টু 19th সেঞ্চুরির মধ্যে তৈরি হয়েছিল। ওই যখন যে পিরিয়ডটা শিবাজি মানে যে শিবাজির যে পিরিয়ডটা ছিল আর কি।
শিবাজি তো মারা গিয়েছিল ১৬৮০-তে, ঠিক আছে? আর ১৬৭৪-এ তিনি হচ্ছে গিয়ে ওই তার এই হয় রাজ্যাভিষেক হয়। সেক্ষেত্রে এই টাইম পিরিয়ডে ইনি তো মোটামুটি ৫৪ বছর বয়সে মারা গেছিলেন। তাই এখান থেকে বাদ দিলে যা হয় সেই বয়সে তিনি জন্মেছিলেন। যাই হোক, পরের কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে হোয়ার ইজ দ্য ফার্স্ট ক্যাম্পাস অফ দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য ক্রিয়েটিভ টেকনোলজি, আইআইসিটি ক্রিয়েটিভ টেকনোলজি ইনস্টিটিউট ফার্স্ট ইন্ডিয়ান ক্যাম্পাস কোথায় খোলা হয়েছে? তো এটা অ্যাকচুয়ালি খুলেছেন কে? আমাদের যিনি আইটি রয়েছেন, আ মিনিস্টার, তিনি হলেন বর্তমানে যিনি রেলমন্ত্রী, সে অশ্বিনী বৈষ্ণব, তিনিই বর্তমানে আবার আইটি মিনিস্টার আছেন। বৈষ্ণব। তিনিই মোটামুটি লঞ্চ করেছেন এবং সেটা লঞ্চ হয়েছে কোথায়? বোম্বেতে লঞ্চ হয়েছে। এবং বোম্বের যদি বলে মুখ্যমন্ত্রীকে, তিনি হলেন দেবেন্দ্র ফডনবিস। ঠিক আছে? এবং এখানে যে কাজগুলো করা হবে, যেখানে বিভিন্ন যতরকমের যে Google থেকে শুরু করে Meta, Microsoft, এদের প্রসেসিং, এই সমস্ত অ্যাপেলের সহযোগিতায় এটা পরিচালিত হবে। মেটা এবং অ্যাপল, মেটা থেকে শুরু করে অ্যাপেল থেকে শুরু করে মাইক্রোসফট, এদের সহযোগিতায় এরা মোটামুটি পরিচালিত হবে। ঠিক আছে? এবং এখানে মোটামুটি ওই বিভিন্ন ধরনের গেমিং থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে সমস্ত কাজ এখানে চলবে। গেমিং থেকে শুরু করে অ্যানিমেশন থেকে শুরু করে ভিএফএক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এই সমস্ত কাজ এখানে শেখানো হবে। ঠিক আছে? যাই হোক, তার পরের কোয়েশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেটআপ ইন জুন 1986 is responsible for the management of civil aerodromes and civil enclaves as well as for the maintenance and operation of the aeronautical communication system in all the airports. তো বলা যেতে পারে যে ঠিক নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটা জুন 1986 এ প্রতিষ্ঠিত হয়েছে, যেটা নগর বন্দর এবং নগর অঞ্চলগুলো ব্যবস্থাপনার পাশাপাশি সকল বিমানবন্দরে যোগাযোগ ব্যবস্থাকে যে ঠিক রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করবে। সেটা হবে যথাক্রমে যে ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা 1986 এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার কাজ হচ্ছে কি ওই সমস্ত সকল বিমানবন্দরের উম সাথে বিমান চালনার সাথে বিমান চালকের যে ঠিক যোগাযোগে সাহায্য করে থাকে, যেটা হচ্ছে কি এবং এটা 1985 এ প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1986 এ এটা স্থাপিত হয়েছিল। মানে উম আইন আইন হয়েছিল 1985 এ, ঠিক আছে? আর পরবর্তীকালে যেরকম এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া তৈরি করা হয়েছে, যেটা কি করেছে 1995 এ তৈরি হয়েছিল এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া। এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা অ্যাকচুয়ালি 1995 এ তৈরি হয়েছিল। আর তৈরি হয়েছিল 1985 এ, আইন হয় ল, আর 1986 এ অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপর চলে আসছে যেটা বলা হচ্ছে পরের কোয়েশ্চেন দেখি। বলা হচ্ছে ইন্ডিয়া পোস্ট অ্যাকচুয়ালি, তো ইন্ডিয়া পোস্ট লঞ্চ আইটি 2.0 অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি টু ড্রাইভ ট্রান্সফরমেশন নেশনওয়াইড। তো হুইচ ক্লাউড প্ল্যাটফর্ম সাপোর্টস দ্য আইটি 2.0? তো ভারত ডাক 2.0 বলে একটা, আইটি 2.0 বলে দেশব্যাপী ডিজিটাল রূপান্তরণের জন্য কাজ চলছে, যেখানে কোন ক্লাউড প্ল্যাটফর্ম এখানে এই আইটি 2.0 কে সমর্থন করছে? সেক্ষেত্রে বলা হয়েছে যে মে এ ইয়ে উম AWS ক্লাউড, গুগল ক্লাউড, মেঘরাজ ক্লাউড আর মাইক্রোসফট। সেক্ষেত্রে যেটা হবে কাজ করে সেটা হচ্ছে ক্লাউড, মেঘরাজ 2.0 ক্লাউড, এটা অ্যাকচুয়ালি কাজ করছে। সেক্ষেত্রে দেশব্যাপী যে পোস্টাল সিস্টেমকে ডিজিটাল টালাইজেশন করার জন্য। তো এই উদ্যোগটা, ডাক ব্যবস্থার এই উদ্যোগটা অ্যাকচুয়ালি ওই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র মোদী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং পিএম এর দ্বারা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে? যাই হোক। তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং শিফটেড ইট অন্ধ্রপ্রদেশ রিজিওনাল অফিস টু বিজয়ওয়াড়া ইনোগ্রেটিং দ্য নিউ প্রিমাইসেস অফ 16 জুন 2025। তো এর মধ্যে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান অন্ধ্রপ্রদেশ তার আঞ্চলিক অফিস বিজয়নগরে স্থানান্তর করেছে, যেটা 16 জুন 2025 উদ্বোধন করেছে? তো কোন অফিসটা লঞ্চ করেছে, তারা অ্যাকচুয়ালি স্থানান্তর করেছে, সেটা হচ্ছে কি সেবি, ব্যাংক অফ বরোদা, এলআইসি আর আরবিআই। তো আরবিআই, অন্ধ্রপ্রদেশ তাদের আরবিআই যে অফিসটা, সেটা অ্যাকচুয়ালি যে ঠিক রিজিওনাল অফিসটাকে বিজয়ওয়াড়াতে শিফট করেছে। ঠিক আছে? যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে যে দ্য হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার ওয়াজ ইনোভেটেড 8 এপ্রিল 2025 ইন হুইচ ডিস্ট্রিক্ট? তো যে ঠিক হিমালয়ের উচ্চতার জন্য হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফিয়ার অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার কোন জেলায় উদ্বোধিত হয়েছে? সেটা হচ্ছে গিয়ে অনন্তনাগ, শ্রীনগর, পুলওয়ামা এবং উধমপুর। অ্যান্সার হবে উধমপুর। উধমপুরে উদ্বোধন হয়েছে। ঠিক আছে? এটা সম্ভবত উধমপুরটা জম্মু কাশ্মীরে অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত আর কি।
না, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে উধমপুর, জে-এন্ড-কে তে অবস্থিত। সবকটাই তাই। সবকটাই জম্মু কাশ্মীরে অবস্থিত। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে 18 নম্বর কোশ্চেন বলা হচ্ছে কি, প্রাইম মিনিস্টার অফ দ্য নরেন্দ্র মোদী ইনঅগরেটেড দ্য ইন্ডিয়া ফার্স্ট ডিজিটাল মিউজিয়াম অফ দ্য ট্রাইবাল ফ্রিডম ফাইটার নভরাইপুর, অটল নগর। তো হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য মিউজিয়াম ডেডিকেটেড টু দ্য ট্রাইবাল হিরোজ অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ার ফ্রিডম মুভমেন্ট? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়ডাতে এই এক ধরনের নাভা আহ, অটলনগর হাসপাতাল তৈরি করেছে, যেটা অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদের জন্য বা উপজাতি জাদুঘরের সরকারি নাম, এবং উপজাতিদের উপজাতি বীরদেরকে মোটামুটি উৎসাহ করা হয়েছে। সেটা অ্যাকচুয়ালি কোথায়, সেটা অ্যাকচুয়ালি তার নাম কি? প্রথমত বলা হচ্ছে বিরসা মুন্ডা ট্রাইবাল মিউজিয়াম, না এটা না, শহীদ বীর নারায়ণ সিং মেমোরিয়াল অ্যান্ড ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স অফ দ্য মিউজিয়াম। এইটাই তিনি উদ্বোধন করে ছত্তিশগড়ের রায়পুরে। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলা হচ্ছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C, ঠিক আছে, ওয়াজ লঞ্চ ইন দিল্লি। ভারতের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, যেটা অ্যাকচুয়ালি 14C লঞ্চ হয়েছে, লঞ্চ I4C অ্যাকচুয়ালি, 14C হবে না, I4C, ঠিক আছে, I4C হবে, 14C, I4C হবে। এটা লঞ্চ হয়েছে দিল্লিতে কোন সালে? সেটা লঞ্চ হয়েছে 15, 16, 18, 21, না এটা 18 সালেই লঞ্চ হয়েছিল, এবং সম্ভবত এটা ওই স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা কন্ট্রোল হয়, MH, মিনিস্ট্রি অফ দ্য হোম অ্যাফেয়ার্স দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা সকল প্রকারের সাইবার ক্রাইমের এগেনস্টে এটা অ্যাকচুয়ালি যেটি পার্টিসিপেট করে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে আন্ডার হুইচ ইনিশিয়েটিভ দ্য ওয়াজ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়্যার মেমোরিয়াল অ্যাট গালোয়ান ডেভেলপড? গালোয়ানে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধ স্মারক কোন উদ্যোগের অধীনে তৈরি করা হয়েছে? প্রথমত ভারত পর্ব যাত্রা মিশন, না ভারত পর্ব যাত্রা মিশন না, ভারত রণভূমি দর্শন ইনিশিয়েটিভ, শৌর্য পথ অভিযান, আর পরমবীর সম্রাট। তো ভারত রণভূমি দর্শন ইনিশিয়েটিভের উদ্যোগে গালোয়ান ভ্যালিতে 2000 যেখানে 20 সালে ওই যেহেতু ওটা অ্যাকচুয়ালি ইয়ে হয়েছিল, একটা ভারত আর চীনের মধ্যে ক্লাশ হয়েছিল, সেটা 5 বছর পূর্তি হিসাবে সেখানে একটা তৈরি করা হয়েছে, যে ঠিক মেমোরিয়াল তৈরি করা। যাই হোক, তারপরে কোশ্চেন ইন 2025 হুইচ কোম্পানি হ্যাজ পার্টনার উইথ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI টু রেস্টোর দ্য হেরিটেজ ওয়াটার বডি? 2025 সালে কোন কোম্পানি ভারতের প্রত্নতাত্ত্বিক জমি ইএসআই এ ঐতিহাসিক জলাশয় পুনর্নির্মাণের জন্য অংশীদারিত্ব করেছে? সেক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে হচ্ছে নেসলে, পেপসি, বিসলেরি আর ডাবর। তো 2025 সালে কোন কোম্পানি আর্কিওলজিক্যাল সার্ভে এএসআই এর সাথে জল হেরিটেজ, জলর যে হেরিটেজ যে জলের এগুলো রয়েছে, যেটি সংরক্ষণের জলাশয়গুলো রয়েছে, তাদেরকে সংরক্ষণের কথা ভেবেছে, সেটা হলো বিসলেরি। বিসলেরি 2025 সালে এই উদ্যোগটা নিয়েছে, যে ঠিক আছে, এবং প্রাচীন কূপ, যেমন এর মধ্যে প্রাচীন কূপ পড়ছে, প্রাচীন জলাশয় পড়ছে। প্রাচীন কূপ মানে যেগুলো কুয়ো, জলাশয়, পুকুর, এগুলোর উপর তারা ফোকাস করবে। ঠিক আছে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে 22 দাগ, হুইচ টু ওয়েটল্যান্ডস হ্যাভ রিসেন্টলি বিন ডেজিগনেটেড বাই দ্য রামসার সাইট ইন দ্য সেপ্টেম্বর 2025? 2025 সেপ্টেম্বরে কোন দুটো জলাভূমিকে সম্প্রতি রামসার সাইট হিসেবে গণনা করা হয়েছে? সেটা হচ্ছে গোকুল জলাশয় অ্যান্ড উদয়পুর ঝিল, চিল্কা লেক, ভীমবানন্দ লেক তো হবে না, কেওলাদও এটাও হবে না, উলার লেকও হবে না। তাহলে যেটা আছে সেটা হলো গোকুল জলাশয় অ্যান্ড উদয়পুর। তো এটা অ্যাকচুয়ালি দুটোই কিন্তু বিহারে অবস্থিত। যে ঠিক আছে, উদয়পুর জলাশয় মানে যে রাজস্থানে অবস্থিত নয়, দুটোই বিহারে অবস্থিত, এবং এই দুটোকে মোটামুটি এর মধ্যে রাখা হয়েছে, রামসার সাইটস এর মধ্যে রাখা হয়েছে। এবং বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা, যেটা অ্যাকচুয়ালি 93 এট প্রেজেন্ট। ঠিক আছে, এই সংখ্যাটা তো প্রত্যেক বছরই চেঞ্জ হয়, সুতরাং এই সংখ্যাটা আরো বাড়বে। উম, এই এর মধ্যে গোকুল যেটা, সেটা অ্যাকচুয়ালি অবস্থিত বক্সার বলে যে ডিস্ট্রিক্ট আছে, বক্সার ডিস্ট্রিক্ট অবস্থিত। আর এই উদয়পুরটা, এটা অ্যাকচুয়ালি চম্পারণে অবস্থিত, পশ্চিম চম্পারণ বলে যে ডিস্ট্রিক্ট আছে সেখানে অবস্থিত, বিহারে। ঠিক আছে, ওই যে আছে না চম্পারণ মাটন, সেখানে। যাই হোক, তারপর চলে আসে 23 দাগে, বলা হচ্ছে ন্যাশনাল মাখানা বোর্ড হ্যাজ বিন সেট আপ। মাখানা বোর্ড, জাতীয় মাখানা বোর্ড যেটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কোথায়? সেটা তো বিহারেই তৈরি হবে, কারণ বিহার এই মাখানার জন্য বিখ্যাত, এবং এটা একটা ঐতিহ্যশালী এবং এটা প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। ঠিক আছে, তো এই প্রক্রিয়াকরণের জন্য, এর আরো উন্নয়নের জন্য এর নাম দেওয়া হয়েছে এখানে, মাখানা বোর্ড। যাই হোক, তৈরি করা হয়েছে। তারপরে 24 বলা হচ্ছে হুইচ পুলিশ স্টেশন বিকাম ফার্স্ট ইন ইন্ডিয়া টু রিসিভ আইএসও সার্টিফিকেট? ভারতের কোন পুলিশ স্টেশনটা আইএসও সার্টিফিকেট পেয়েছে সম্ভবত? কোথাকার পুলিশ স্টেশন? অ্যাকচুয়ালি কেরালার, যে ঠিক আছে, কেরালার পুলিশ স্টেশন ভারতে অ্যাকচুয়ালি প্রথম আইএসও সার্টিফিকেট পেয়েছে, এবং এটার নাম ছিল সম্ভবত
আর্থুঙ্কাল। আর্থুঙ্কাল পুলিশ স্টেশন। আর্থুঙ্গাল পুলিশ স্টেশন, যেটা অ্যাকচুয়ালি অবস্থিত কেরালায়, এবং সেটা আইএসও সার্টিফিকেট পেয়েছে যাবে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে, হুইচ এজেন্সি কন্ডাক্টেড অপারেশন ফায়ার ট্রায়াল? কোন সংস্থা অপারেশন ফায়ার ট্রায়াল পরিচালনা করেছিল? তো অপারেশন ফায়ার ট্রায়াল পরিচালনা করেছিল ভারতে ওই যে ঠিক আছে চোরাচালানের আহ, প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য। সিবিআই করেনি, এনআইএ করেনি, ইডিও করেনি, করেছিল ডিআরআই। ডিআরআই বলে সংস্থা আছে, এটার নাম অ্যাকচুয়ালি হলো ডাইরেক্ট, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। এটা অ্যাকচুয়ালি অপারেশন ফায়ার ট্রায়াল করেছিল, যেটা অ্যাকচুয়ালি ওই যে ঠিক আছে চোরাচালানের ক্ষেত্রে অপরাধ থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম 25টা কোশ্চেন, ইম্পর্টেন্ট 25টা কোশ্চেন আনার। এরপরে উম, চেষ্টা করবো আরো ইম্পর্টেন্ট 25টা করে কোশ্চেন, এরকম বিভিন্ন টপিক ওয়াইজ চলবে। এবং এই টপিকগুলো প্রত্যেকটা টপিকই খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো এর মধ্যে যে আমি পরবর্তীকালে যেগুলো আনতে চলেছি, যেমন হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের যে আলাদা টপিকগুলো আছে, সেগুলো সব কিছুই মোটামুটি থাকবে। যেমন ধরো, যদি আমি এটা যে ঠিক ন্যাশনাল অর্গানাইজেশন করে থাকি, এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি ওই বিভিন্ন স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টস থেকে শুরু করে ন্যাশনাল নিউজ, এবং ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস থেকে শুরু করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, দেন হচ্ছে কি মিলিটারি এক্সারসাইজেস, তারপরে অ্যাপয়েন্টমেন্টসের যে কেসটা হচ্ছে সেটার উপরে অ্যাওয়ার্ডস থেকে শুরু করে বুকস অ্যান্ড অথার্স, সমস্ত টপিকের উপর, বিশেষ করে যে র্যাঙ্কিং এর যে ব্যাপার স্যাপার আছে, তারপরে স্কিমস, গভর্নমেন্ট যে স্কিমস গুলো হচ্ছে, দেন হচ্ছে কি বিভিন্ন স্টেটে যে গল্পগুলো, সায়েন্স রিলেটেড, স্পোর্টস তো বললাম, স্পোর্টস রিলেটেড, সায়েন্স রিলেটেড, এগুলো মোটামুটি এর উপরে থাকবে। যাই হোক, তো আশা করি ভিডিও ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং এরকম ভিডিও পেতে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অত ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ।